প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি জামাত এনসিপির মতভিন্নতা। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুত সরকার। নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। জিয়াউর রহমানের ১৯ দফা ছিল বাংলাদেশের প্রথম সংস্কার, মত বিএনপি মহাসচিব ও রাজনীতি বিশ্লেষকদের। জন আকাঙ্ক্ষা বুঝে কর্মসূচি নির্ধারণই বড় চ্যালেঞ্জ। সংস্কারের বাংলাদেশকে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আসা, নতুন পৃথিবী তৈরি করার ব্যাপারে একটা কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন, সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় আহত ২ শতাধিক, এলাকায় ১৪৪ ধারা। ছাত্র অসন্তোষের জেরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদে লড়ছেন হাজারের বেশি প্রার্থী। খাবারের মান উন্নত করায় ভোটারদের প্রধান চাওয়া। একজন শিক্ষার্থী যদি মানসম্মত খাবার না পায় তাহলে তো তাদের এটা নিয়ে অভিযোগ থাকবেই। ভালো টাটকা খাবার পাওয়া যায়, সেখানে পচাবাসি খাবার যেন পরিবেশন না করা হয়। জীববৈচিত্র্য রক্ষায় ৩ মাস বন্ধের পর সুন্দরবনে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। প্রাণ প্রকৃতিতে ফিরেছে সজীবতা, পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৮, এর মধ্যে ৩২ জন মারা যায়। ত্রাণ নিতে গিয়ে চতুর্থবারের মতো মানবিক সহায়তা নিয়ে যাত্রা করেছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যথাসময়ে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুন্দর নির্বাচন করতে যা করা প্রয়োজন সবই করা হবে। সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় আসে বিএনপির প্রতিনিধি দল। ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার AZM জাহিদ হোসেন। ঘণ্টাব্যাপী চলে বৈঠক। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, তবে তার কোনো সুযোগ নেই। আমাদেরকে ডেকেছিলেন নির্বাচনের ব্যাপারে রিঅ্যাসিওর করতে, যে নির্বাচন সঠিক সময়ে হবে এ ব্যাপারে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দলের প্রধানের সঙ্গে বৈঠকের সম্পূর্ণ অধিকার রয়েছে প্রধান উপদেষ্টার, এটি তার নিজস্ব এখতিয়ার। জাতীয় পার্টির ব্যাপারে আলাদা করে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। পরে 3 দলের সাথে বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, জুলাই সনদ চূড়ান্ত করার ব্যাপারে দলগুলোর সাথে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা। যথাসময়ে নির্বাচন না হলে দেশ বিপদে পড়বে এমন শঙ্কা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন।
তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। তিনি বলেন ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার, তবে সেটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐকমত্য কমিশন। পিআর পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর পরিবেশও হবে এবং উনি বারবার তো এর আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দুর্গাপূজার সময় কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত, অন্যদিকে গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধানের দাবি এনসিপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দলই প্রশ্ন তুলেছে সরকারের নিরপেক্ষতা আর রাষ্ট্রীয় সংস্কার ভূমিকা নিয়ে। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে ভোটের আগে তা উত্তরণে দৃশ্যমান উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে দুই দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন হবে আসছে ফেব্রুয়ারিতে। দিন যত গড়াচ্ছে ততই সামনে আসছে রাজনৈতিক দলগুলোর দাবি দেওয়া। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে এসব সংস্কার, বিচার আর জুলাই সনদ নিয়ে আলোচনা করে জামায়াত ও এনসিপির নেতারা। বিকাল 4টার কিছু পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসে জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী। আমরা বলছি গণভোট ইজ দ্য সলিউশন। আপনার অতি সত্তর গণভোটের প্রস্তুতি নিয়ে দেন। জনগণ যদি জুলাই চার্টারকে পিআরকে ম্যানেজ করে দেয় তা আমরা মেনে নেব। আর যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা বিরোধিতা করা কারো পক্ষেই উচিত হবে না এবং এটা গণতন্ত্র বিরোধী হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, দ্বিমত নাই। এদিন বিকাল 5:30টার কিছু পর বৈঠকের জন্য যমুনায় আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে তারা জানান প্রথাগত জাতীয় নির্বাচন নয়, বরং তাদের দলের অভিমত আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। সংবিধান সংশোধনের পরেই ভোট গ্রহণ হতে পারে। একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করে তাদের নিষিদ্ধের ব্যাপারে সুপারিশ করেছে এনসিপি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয়, সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন কার্যক্রম দৃশ্যমান করতে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও জানান এনসিপির নেতারা। মুখ্য সমন্বয়ক তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপির। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত 19 দফা কর্মসূচি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা, এমনটি মনে করেন বিএনপি মহাসচিব ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জন আকাঙ্ক্ষা বুঝে কর্মসূচি নির্ধারণই বিএনপির চ্যালেঞ্জ। নানামুখী প্রোপাগান্ডার বিরুদ্ধে সংসদকে রাজনীতির কেন্দ্রে পরিণত করা কি মূল লক্ষ্য মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। ঘটনাবহুল এক সময়ে 1978 সালের 1 সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা,
দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ছিল যুগান্তকারী নানা পদক্ষেপ। 90 পূর্ব স্বৈরাচার বিরোধী আপোষহীন সংগ্রামে খালেদা জিয়া কিংবা 24-এর অভ্যুত্থান পূর্ব আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিরোধী দলের রাজনীতি ও কর্মসূচি দেশের ইতিহাসে গণতান্ত্রিক চর্চায় সবচেয়ে বড় উদাহরণ, এমনটাই মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহনশীলতা, ভিন্ন মতকে সহ্য করা, এই বিষয়গুলো কিন্তু বিএনপির আমল থেকে শুরু হয়। খাদ্য নিরাপত্তাও একটা প্রতিষ্ঠিত হয়। এটা ছিল আপনার দিজ আর দ্য বেসিক পলিটিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক অ্যাচিভমেন্টস, যে কথাটা আপনার দেশকে উপকৃত। দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার আগেই 1977 সালে 30 এপ্রিল 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। মহাসচিবের মতে সেই 19 দফাই ছিল দেশের প্রথম সংস্কার প্রস্তাব, যার হাত ধরেই পরবর্তীতে খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 কিংবা তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা। সেটা থেকে কিন্তু পরবর্তীকালে যে সংস্কার ভাবনাগুলো এসছে, 19 দফা কর্মসূচি ছিল তার সম্পূর্ণভাবে সেই আপনার সংস্কারের বাংলাদেশকে একটা নতুন চিন্তাভাবনা নিয়ে আসা, নতুন পৃথিবী তৈরি করার ব্যাপারে একটা কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে এক ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন। সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। আমাদেরকে এক ধরনের এই যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাগুলো, এটুকুই কিন্তু প্রাইভেট সেক্টরকে যে করা, ইভেন আরএমজি সেক্টরের যে সূত্রপাত, এগুলো অনেক কিছু অন্য সময় হয়েছিল। একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের ভিত্তি তিনি রচনা করেছিলেন 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে। রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক সাংস্কৃতিক নীতির ক্ষেত্রে একটা সংস্কার, বাংলাদেশের সংস্কার, যে সংস্কারের কথা আমরা এখন বলছি। 48-এ পা দেয়া প্রায় 50 ছুঁই বয়সী এই রাজনৈতিক দলকে বরাবরই নানান চড়াই উতরাইয়ের মুখোমুখি হতে হয়েছে। বিশ্লেষকরা মনে করেন জন আকাঙ্ক্ষা অনুধাবন আর প্রোপাগান্ডার জবাব দেয়াই বিএনপির অন্যতম চ্যালেঞ্জ। তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে, বিদেশি শক্তি, সেইখানে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। বিএনপি যে একটা গণমানুষের দল এবং একটা গণতন্ত্রপ্রিয় দল, দেশপ্রেমিক শক্তি, সেটি বিএনপিকে এবং বিএনপির যারা আগামী দিনে নেতৃত্ব দিবে বা এখন যারা নেতৃত্ব দিয়েছেন সেটি প্রমাণ করতে হবে। তো টেকসই গণতান্ত্রিক উত্তরণ, এই জায়গায় তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এখানে সব খুবই গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে রাজনৈতিক দল। তার মধ্যে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে একটা বাড়তি দায়িত্ব আসে। মানুষের উপলব্ধি, মানুষের চাওয়া, ওটা শুনলেই কিন্তু তাদের নিজস্ব কর্মকৌশল, রাজনৈতিক কৌশলগুলো আরও সুন্দর হবে, আরও বেগবান হবে। চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার নয়, চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতন্ত্রে রূপান্তরিত দেশ হিসেবে তৈরি করা, গঠন করা, পুনর্গঠন করা। বিশ্লেষক এবং দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই মনে করেন বিএনপিকে উদার গণতান্ত্রিক হিসেবে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর আমি সবকিছু করে দেব, আমারটাই শুনতে হবে, আমারটা ছাড়া হবে না। দিস ইজ নো ডেমোক্রেসি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ সোমবার রাত 12টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। রোববার দিনভর চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয়েছেন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ অন্তত 2 শতাধিক শিক্ষার্থী। ঘটনার তদন্তে রোববার রাতে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানবীর হায়দার আরিফ সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের 3টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী। এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ, বাড়তে থাকে আহতের সংখ্যা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা ব্যাক করব, তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে, তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে, আমাদের প্রবেশী ছিলেন, তিনি আহত হয়েছেন। এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরামর্শ শুরু হয়েছে। আমার 2টা বন্ধু এখন হাসপাতালে
একজন সিএমসিতে ভর্তি আর একজন চবি মেডিকেলে ভর্তি কোপ খাওয়া। আমি তাদেরকেই দেখতে যাচ্ছিলাম, তাদেরকে সিএমসি নিয়ে যাব। পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই। আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে আসছি লিটারেলি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে 4 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা। এখনো শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে, কিন্তু আমাদের যে হাটহাজারী পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিঘাত ছিল। আমাদের আজকে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে। আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের যে ভূমিকাগুলো পালন করবে। উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভস্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। 3টা গাড়ি ভাঙা অলরেডি ভিডিওতে দেখা যাচ্ছে যে 3টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। রামদাও ছিল এবং রডও ছিল, বেশ ভালোই হচ্ছে, খুব ব্রুটালি অ্যাটাক করছে। ক্যাম্পাসে ঢোকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে রোববার বেলা 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। দুপুরের পর থেকে চেষ্টা করেছি এই তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ ছিল সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। অলরেডি আমাদের ওখানে র্যাব, পুলিশ কাজ করছে, আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ঘটনার সূত্রপাত শনিবার রাত 12টার দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত 50 জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বহিরাগতদের হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে 2 প্লাটুন বিজিবি। এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদীন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরই এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি সোঁটা নিয়ে এক পক্ষ হামলা চালায়। তবে হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। নিজেদের পরিচয় ঢাকাতে যমুনা টিভির ক্যামেরা ছুঁড়ে ফেলেন এক বহিরাগত। লাঠি উঁচিয়ে ছবি তুলতে নিষেধ করেন তারা। ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনেও। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বাইরের কিছু সন্ত্রাস তারা এই রাস্তা দিয়ে আমাদের উপর হামলা চালায়। যৌক্তিক সমাধান হচ্ছে তাদের কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন শাহিদ। শাহিদ, ক্যাম্পাসের এখন কি পরিস্থিতি? আপনি সেখানে আছেন, আমাদেরকে জানাবেন যে শিক্ষার্থীরা যারা আছেন তারা কি হল ইতোমধ্যে ছেড়েছে কিনা, আর হামলাকারীদের কাউকে কি শনাক্ত করা গেছে কিনা, জানতে পারলেন কিনা? গতকাল রাতে যখন ঘটনাটি ঘটে তার পরপরই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয় 2 প্লাটুন এবং এছাড়াও র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে আসেন, যেহেতু বহিরাগতদের হামলার ঘটনাটি ছিল। এই মুহূর্তে আমি যেটি দেখেছি, আমি সকালে এসে ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোর সামনে আমি গিয়েছি, তো ছাত্রদের হল থেকে কাউকে বেরিয়ে যেতে দেখা যায়নি। তবে মেয়েদের হলগুলো যেগুলো রয়েছে সেখান থেকে মেয়েরা বের হয়ে যাচ্ছেন এবং তারা
তাদের লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন আশপাশে কোনো আত্মীয়র বাসায় কিংবা তাদের বাড়িতে এই ধরনের কথা তারা বলছেন। তবে ছেলেদেরকেই বের হয়ে যায়নি। গতকাল রাত এবং ভোর পর্যন্ত যে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা ছেলেরা যারা আছেন তারা বলছেন যে তারা হল ছেড়ে যাবেন না এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন এবং এই ঘটনার যে বিচার সেই বিচার তারা চান, সেই বিচারের দাবি তারা জানাবেন। আজকে কেয়ার মার্কেটটি যেটি রয়েছে ক্যাম্পাসে, সেই মার্কেটে সামনে তাদের আসার কথা এবং এখান থেকে এসে পরবর্তী তাদের যে কার্যক্রম সেটি ঘোষণা দেওয়ার কথা। তবে এই পুরো ঘটনায় কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সকাল থেকে এখানে এখন পর্যন্ত কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো দোকানপাট খোলেনি, খাবারের দোকানও খোলা হয়নি, অল্প কিছু দোকান খোলা আছে কিন্তু সেইভাবে আসলে বাজারগুলো বা মার্কেটগুলো চালু হয়নি। তো শিক্ষার্থীরা বলছেন যে তারা খুব শিগগিরই তাদের অবস্থানের কথা জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের আন্দোলনে যাবেন কিংবা যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য কিংবা এই ঘটনার পেছনে দায়ী কারা, এই সব কিছুর বিষয়েই কিন্তু তারা কথা বলবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে তারা এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই তদন্ত কমিটি বিস্তারিত রিপোর্ট দিবে যে আসলে প্রকৃতপক্ষে গতকালকে রাতে কি ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে। শাহিদ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল। রোববার রাতে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা চালানো হয়েছে। টানা ৫ দিনের চীন সফর শেষে দেশে ফিরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান এনসিপি নেতারা। সেখানে নূরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন তারা। পরে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বর্বর এই ঘটনার মাধ্যমে গণ অভ্যুত্থানের শক্তিকে হামলা করা হয়েছে। এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে কিনা, কিংবা এটি একটি বিরল একটি ইতিহাস। তো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের সামনের সারির একজন সহযোদ্ধার সাথে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে আমরা মনে করি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নূরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর কোনো বিকল্প নাই। আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি। এর আগে রাত 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনসিপির নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদ নির্বাচনে লড়ছেন 1035 জন প্রার্থী। ছাত্রদল সবগুলো হলে প্যানেল দিলেও প্যানেল দেয়নি আর কোনো ছাত্র সংগঠন। হল সংসদের প্রার্থীদের কাছে ভোটারদের প্রথম চাওয়া হলের খাবারের মান উন্নত করা। ভোট যুদ্ধে এই চাওয়াকেই প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন প্রার্থীরাও। আলামিন হক অহনের প্রতিবেদনে বাকিটা। হলগুলোতে সাশ্রয়ী মূল্যে এমন খাবারের আয়োজন থাকে 3 বেলা। এই খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন, পুষ্টিমান তো থাকেই না, পাওয়া যায় না স্বাদও। একজন শিক্ষার্থী যদি মানসম্মত খাবার না পায় তাহলে তো তাদের এটা নিয়ে অভিযোগ থাকবেই। বেশিরভাগ ক্যান্টিন মালিক এবং বাবুর্চিতারা চাঁদপুর কেন্দ্রিক। খাবারের স্বাদের যে বৈচিত্র্যতা আনার জন্য আমি বাংলাদেশের 3টা বঙ্গ থেকে 3 জন বাবুর্চিকে আমি সিলেক্ট করতে চাই। এরা সবাই হল সংসদে ভিপি, জিএস সহ নানা পদে প্রার্থী হয়েছেন। সবার প্রথম ভাবনাও এই খাবারের মান উন্নত করা নিয়েই।
ভালো টাটকা খাবার পাওয়া যায়, সেখানে পচা বাসি খাবার যেন পরিবেশন না করা হয়। একটি তদারকি টিম করে আমরা সেখানে সবসময় নজর রাখতে চাই। এটা পরিচালনা করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা মানে আমাদের হলের শিক্ষার্থীরা পরিচালনা করবে, পরিচালনার একটা বোর্ডই থাকবে। দিনভর প্রচার প্রচারণায় তুলে ধরছেন ইশতেহার, কোলাকুলি আর হাসি মুখে নতুন দিনের প্রত্যাশার কথা বলছেন সবাই। সর্বপ্রথম আমাদের প্রতিশ্রুতিতে আমরা আবাসন সংকট নিয়ে কাজ করব, কারণ আপনারা দেখছেন যে নবাগত শিক্ষার্থী 24-25 সেশনের শিক্ষার্থী যারা হলে এসেছে তারা এখনো হলে তাদের সিট বুঝে পাননি। যেগুলো আমি গুরুত্ব দিয়েছি সেগুলো যদি শিক্ষার্থীরা পড়ে বা বোঝে তাহলে অবশ্যই আমাকে ভোট দিবে। প্রতি মাসে অন্তত একবার করে কালচারাল নৈশভোজের আয়োজন করতে চাচ্ছি, যেখানে থাকবে শিক্ষার্থীদের মধ্যে কবিতা চর্চা। তা আমি চাই প্রত্যেকটা রিডিং রুমে একটি করে জব সার্কুলার নোটিশ বোর্ড থাকবে, যেখানে চাকরির প্রতিনিয়ত আপডেটগুলো সেখানে থাকবে। হলের প্রতিটি কক্ষে ঢু মারছেন প্রার্থীরা, কুশল বিনিময়ে চাইছেন ভোট, মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নম্বর। সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে, হল সংসদ নির্বাচনে তাই এসব প্রার্থীদের ছুটতেও হচ্ছে বেশি বেশি। টানা প্রায় 10 মাসের মতো হলে কাজ করেছি। শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আমরা প্রশাসন বরাবর পৌঁছেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসনের সাথে সমন্বয় করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটু জটিলতার সম্মুখীন হচ্ছি, যেহেতু আমরা ফ্রেশ ফেস, কেউ চেনে না, তো সবার কাছে যেতে হচ্ছে, বলতে হচ্ছে, আমার পরিচয় দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র দলেই 18টি হলে প্যানেল ঘোষণা করেছেন, তবে ছায়া প্যানেলে শিবির কিংবা বাকছাসও আছে বলে জানা গেছে। এখন যারা স্বতন্ত্র হয়েছেন দেখবেন যে ডাকসু নির্বাচন পরবর্তীতে সময় তারাই সব থেকে বেশি বড় রাজনৈতিক হয়ে যাবে। তো আসলে ভাই এখানে স্বতন্ত্র এবং রাজনৈতিক বলতে কিছু নাই। ডাকসু মানে হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে যারা নির্বাচন করে রাজনীতিকে সামনে রেখেই নির্বাচন করে। সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হচ্ছে। এইভাবে হচ্ছে যে তাদের পরামর্শ দেওয়ার মতো বা গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই। কোনো রাজনৈতিক দলের প্যানেল থাকুক কিংবা না থাকুক, বা সে যদি একাই ফাইটটা দেয়, একটা যোগ্য মানুষের যোগ্য অবস্থানে আসা খুব প্রয়োজন। 13 পদের জন্য অমর একুশে হলে সবচেয়ে বেশি 76 জন লড়ছেন। এছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সূর্য সেন হলে 75 জন করে প্রার্থী। সবচেয়ে কম কবি সুফিয়া কামাল হলে মাত্র 38 জন। অনেকেই মনে করেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য কেন্দ্রীয় সংসদের চেয়েও হল সংসদে নির্বাচিতরাই বেশি ভূমিকা রাখেন। মোটা থেকে দুটি বিষয় শিক্ষার্থীরা চান তাদের কাছে, আবাসন এবং খাবার। সেই দুটি বিষয় লক্ষ্য রেখেই প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, চাইছেন ভোট। এখন দেখা যাক নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারেন তারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় রূপসা খানজাহান আলী সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সেতুর 2 নম্বর পিলার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদুজ্জামান বুলু সংবাদ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। নিহত বুলু মহানগরীর শিববাড়ি এলাকায় আকবর আলীর ছেলে ও সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। গেল 11 মে বুলুর স্ত্রী এলিজা পারভিন নিখোঁজ হন। নিহত ওয়াহিদুজ্জামান বুলু চ্যানেল 1, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ সহ বিভিন্ন গণমাধ্যমে 3 দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। তো এ পর্যায়ে এই মুহূর্তে কিভাবে ওনার এই মৃত্যু ঘটলো সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা যথারীতি এটার ময়নাতদন্ত করব, তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর আজ খুলছে সুন্দরবনের দ্বার। শুরু হচ্ছে পর্যটন মৌসুম, তাই প্রস্তুত হচ্ছেন ট্যুর অপারেটররা। আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 15টি জাহাজ খুলনা থেকে পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম থেকেই পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তবে সুন্দরবনের জীববৈচিত্র্যে যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি জোর দিচ্ছে বন বিভাগ। খুলনার ভৈরব নদীতে নোঙর করে দাঁড়িয়ে আছে দ্য ওয়েভ, দ্য সানওয়ে, আলাস্কা, আরআলসি এর মতো বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ। কোনো জাহাজ পুরোপুরি প্রস্তুত পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশের জন্য, আবার কোনোটিতে চলছে শেষ মুহূর্তের রং ও ধোয়া মোছার কাজ। এর মধ্যে গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি জাহাজ। 4 সেপ্টেম্বর ছেড়ে যাবে আরও অন্তত 10টি। সুন্দরবন ভ্রমণের
জন্য গতকালই বিভিন্ন এলাকা থেকে খুলনায় আসেন পর্যটকরা। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্মুখ হয়েছিলেন তারা। বাঘমামার বাড়ি যাচ্ছি আমরা, ওখানে বিভিন্ন ধরনের আমাদের পশু পাখি রয়েছে, তাদেরকে দেখব। সুন্দরবনের ভিতরে যাব, হয়তো আরো ভালো লাগবে। ওনাদের যা বলে তো তার থেকে ভালোই মনে হচ্ছে এখন। মৌসুমের শুরুতেই পর্যটকদের এমন সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তারা বলছেন পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই ট্যুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি, সেপ্টেম্বর মাসে গেস্টের প্রেশার একটু কম থাকে, বাট এই বছর আমরা আশা করছি আল্লাহর রহমতে আমরা সেপ্টেম্বর থেকে খুব ভালো গেস্টের সাড়া পাবো। কোনো ময়লা আবর্জনা নদীতে না ফেলে এবং সুন্দরবনকে তারা যেন নষ্ট না করে, এর জন্য আমরা সবাই সেইভাবে সচেতন এবং সেইভাবে সমস্ত গেস্টদেরকেই আমরা অবগতি করছি। প্রত্যেকটা স্পটে যে সব জায়গায় নামি, এখানে হলো ফরেস্টের অফিস থাকে, এই কারণে ডাকাত আতঙ্কিত না হওয়ার জন্য গেস্টকে বিশেষভাবে অনুরোধ করব। সুন্দরবন ভ্রমণের মাধ্যমে পর্যটকরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে পরিবেশ সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন টুয়ার্সের এই নেতা। লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আমরা পরিবেশ প্রেমী হিসেবে গড়ে তুলতে পারি আমাদের এই 3 দিনের অ্যাক্টিভিটিসের মধ্যে, যদি আমরা সেই শিডিউলে আমরা যদি সেই কারিকুলামগুলো রাখি, যেটা এবার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং গাইডদেরকে আমরা সেভাবে নির্দেশনা এবং ট্রেন করছি। পর্যটন স্পটগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। আমরা পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, বিশেষ নজর দিচ্ছি এখন ওয়ান টাইম প্লাস্টিকের বিষয়ে। ওয়ান টাইম প্লাস্টিকটা হলো কি আপনার পানির বোতল যেটা আছে, বিস্কিটের প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, এগুলো নিয়ে আমরা খুবই আপনার নির্দেশনা যেটা পেয়েছি যে সুন্দরবনের ভিতরে এগুলো নিয়ে আমরা প্রবেশ করতে দিব না। খুলনা, সাতক্ষীরা ও মোংলা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য 63টি জাহাজ ও 146টি ট্যুর অপারেটর রয়েছে। গত বছর 2,30,000-এর মতো পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এর মধ্যে 59,000-এর মতো পর্যটক ট্যুর অপারেটরদের 3 দিনের প্যাকেজে, আর বাকিরা গেছেন একদিনে সুন্দরবন ঘুরে আসা যায় এমন স্থানে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। অজ্ঞান পার্টির সদস্য এমন মব উস্কে 9 আগস্ট রংপুরে তারাগঞ্জে হত্যা করা হয় রূপলালকে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়ে পরিবার। সংসারের হাল ধরতে বাবার পেশাকে বেছে নিয়েছে কিশোর জয় দাস। নবম শ্রেণীর পড়ুয়া জয়ের কাঁধেই এখন 6 জনের সংসার। বিনা দোষে রূপলালকে যারা হত্যা করেছে তাদের বিচার চায় পরিবার। এই দোকানে বসে আমার বাবা কাজ করতো, আমার তো মনে পড়ে সেই কথাগুলো। মনে পড়ে তো তখন আমার মনটা ঠিক থাকে না, কাজে মন বসবে কিভাবে। বই ফেলে নবম শ্রেণী পড়ুয়া জয় দাস হাতে তুলে নিয়েছে জুতা সেলাইয়ের উপকরণ। বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরেছে কিশোর বয়সে। তারাগঞ্জ হাটের থানা মোড়ে সড়কের পাশের এই দোকানেই এখন তার সব মনোযোগ। আগে রাজমিস্ত্রির কাজ করত জয়, সেটা ছিল নিজের পড়ালেখা টিকিয়ে রাখতে। আর এখন ছোট্ট এই কাঁধেই 6 জনের সংসারের ভার। পড়াশোনা বাদ দিয়ে এখন কাজ করা শুরু করছি, কারণ আমার বোনের বিয়ের সামনে, আমার বোনের বিয়ে ঠিক করতে গেছিল বাবা, তখনই ওই কাহিনী হয়েছে। জুতা সেলাইয়ের সব কাজ পারে না জয়, তবু চেষ্টা তো করতেই হবে। দুশ্চিন্তা সামনের দিনগুলি নিয়ে, সংসার খরচ, পড়ালেখার চ্যালেঞ্জ আর বোনের বিয়ে, সব মিলিয়ে খাদের কিনারায় এখন জয় ও তার পরিবার। পরিস্থিতির শিকারে ছেলে এখন দোকান যাইতেছে, সংসার চালানোর লোক নেই, সংসার টানা খিসে, এখন পড়াশোনা করবে না, সংসার চালাবে। ওই রোজগার দিয়ে সংসারটাই চালানো খুব কঠিন হয়ে যায়, কষ্টকর হয়। এখন সেইটা দিয়ে আমার বিয়ে, আবার সংসার চালানো, ওদের পড়াশোনা, এটা তো সম্ভব না। এখন সংসারও তো লোক নাই, কাজ করে খাই কি, এখন বাধ্য হয়ে বাচ্চা নিয়ে গেছে টানি। গ্রামবাসীর সামর্থ্য নেই আর্থিক সহযোগিতার, তারা চায় রূপলালের সংসারের জন্য আসুক সরকারি সাহায্য। এখন তো তার পরিবারের 5টা সদস্য আছে, সদস্য তো যান বাঁচাইতে হবে। ছেলে এখন এই বিদ্যাটা করতেছে, কিন্তু করিয়া এই 6 জন মানুষকে চলা সম্ভব না, এও ছোট মানুষ। এই অসহায় ছেলেটির পাশে আগ্রহ করে যদি দাঁড়ান, তাহলে ছেলেটার হয়তো ভবিষ্যতে পরিবর্তন হতে পারে।
গেল 9 আগস্ট অজ্ঞান পার্টি সন্দেহে তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গণপিটুনিতে মারা যান রূপলাল রবি দাস ও প্রদীপ দাস। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে এখনো নিষিদ্ধ করা যায়নি, এর দায় বিএনপি এবং জামায়াতের বলে মন্তব্য করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। বর্তমান অবস্থায় অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সহযোগী কিনা সে প্রশ্ন তোলেন তিনি। রোববার বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপির যুব সংগঠন যুবশক্তির কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবশক্তির আহ্বায়ক বলেন, অভ্যুত্থানের সকল শক্তি শুরু থেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। দেশের ফ্যাসিবাদের সহযোগী কোনো শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় যুবশক্তি সদস্য সংগ্রহ অভিযান শুরুর বিষয়ে তিনি বলেন, এই সংগঠনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি 14 দলের কাউকে নেওয়া হবে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে 50 লাখ তরুণকে সংগঠনের সদস্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জাতীয় পার্টি এখন পর্যন্ত ফ্যাসিবাদের প্রধান সহযোগী হওয়া সত্ত্বেও বাংলাদেশে রাজনীতি করতে পারছে, তার একমাত্র কারণ বিএনপি এবং জামাত। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বর্তমানে অবস্থান গ্রহণ করছে? এবং বাংলাদেশে যে সশস্ত্র বাহিনী রয়েছে তারা কি জাতীয় পার্টির রক্ষা কবচ হিসেবে কাজ করছে? গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া ইসরায়েলি বাহিনী। উপত্যকা জুড়ে আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছে আরও 78 ফিলিস্তিনি। ত্রাণ সংগ্রহকারীদের উপর আবারও নির্বিচার গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে অন্তত 32 জন, যাদের বেশিরভাগই শিশু। গাজা সিটির আল সাবরা সহ আশপাশের এলাকায় অভিযানের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে আইডিএফ। হামলা চালানো হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে। বোমা বর্ষণের জেরে আগুন লেগে যায় আল-কুদস হাসপাতালের আশপাশে। অস্থায়ী তাঁবুগুলোতে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। গাজা সিটি থেকে অন্তত 10 লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদের টার্গেট ইসরায়েলি বাহিনীর। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান আগ্রাসনের প্রাণহানি ছাড়িয়েছে 63,000। অসহায় গাজাবাসীর পাশে দাঁড়াতে নতুন মিশন শুরু করলো মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা। চতুর্থবারের মতো ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছে তাদের জাহাজ। গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি হামলায় ব্যর্থ হয়েছে তাদের সবশেষ 3টি মিশন। এবার ফ্রিডম ফ্লোটিলার নেতৃত্বে 50টিরও বেশি নৌযানের বহর যাত্রা করছে গাজার উদ্দেশ্যে। আছেন সুইডিশ গ্রেটা থুনবার্গ সহ অন্তত 44 দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েলের বাধায় পরপর 3বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি মানবাধিকার কর্মীরা। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চতুর্থ দফায় গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে ফ্রিডম ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ সুমুদ। তবে এবার একা নয়, এই যাত্রায় অংশ নিয়েছে 50টিরও বেশি জাহাজের বহর। স্পেন থেকে শুরু হয়েছে মিশন। বার্সেলোনা বন্দরে উপস্থিত হন গ্রেটা থানবার্গ, লিয়াম ক্যানিংহাম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার কর্মীরা। ত্রাণ সহায়তা নিয়ে শুরু হয় চিকিৎসক, নাবিক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবীদের যাত্রা। পথিমধ্যে ইতালি, গ্রিস ও তিউনিসিয়ার বিভিন্ন বন্দর থেকে দলটির সাথে যোগ দেবেন বিশ্বের অন্তত 44টি দেশের মানবাধিকার কর্মী ও প্রতিনিধিরা। আজকের মূল বিষয় আমাদের যাত্রা নয়, গাজার মানুষদের বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চনা ইস্যু। যতই দিন যাচ্ছে ইসরায়েলিদের বর্বরতা বাড়ছে, আর সেই সাথে আরো বেশি মানুষ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তবে এবার একা নয় মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। অবরুদ্ধ উপত্যকার দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্তিনিদের বাঁচানোর এই মিশনে যোগ দিয়েছে গ্লোবাল মুভমেন্ট টু গাজা, উত্তর আফ্রিকা সংগঠন মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং মালয়েশিয়া ও 8টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সুমুদ নুসান্তারা। এমন বর্বরতম গণহত্যা নিয়ে আলোচনার কোনো মানে হয় না। গণহত্যাকারীদের বিচ্ছিন্ন করে দেওয়াই একমাত্র সমাধান। একটি সম্পূর্ণ মানবিক মিশন ও নিরস্ত্র মানবাধিকার কর্মীদের কেন বারবার বাধা দেওয়া হচ্ছে? এই বিষয়ে আন্তর্জাতিকভাবে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন ইসরায়েলের উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না? এর আগে চলতি বছর মে মাসে ত্রাণ সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাল্টা উপকূলের কাছাকাছি এসে ইসরায়েলি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ত্রাণবাহী জাহাজ কনসেন্স। এরপর পরপর 2বার আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়ে পণ্ড করা হয় দ্বিতীয় ও তৃতীয় ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ও হান্ডালার যাত্রা। এবার সব রকম প্রস্তুতি ও সফল হবার দৃঢ় প্রত্যয় নিয়ে গাজার দিকে এগিয়ে চলেছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ সুমুদ।
সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ছিলেন আবু ওবায়দা। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন হামাসের হয়ে। যুদ্ধক্ষেত্র থেকে গাজায় আগ্রাসন আর স্বাধীনতাকামীদের আপডেট জানাতেন তিনি, তুলে ধরতেন হামাসের বক্তব্য। এবার নিজেই পরিণত হয়েছেন খবরে। আইডিএফ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেইতের যৌথ অভিযানে নিহত হন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবারও। ফিলিস্তিনের কেফিয়াতে ঢাকা মুখ, তবে কণ্ঠে ইসরায়েলি আগ্রাসনের জোর প্রতিবাদ। টেলিভিশনের পর্দায় তুলে ধরতেন হামাসের দৃষ্টিকোণ থেকে গাজা যুদ্ধের বাস্তবতা। রহস্যময় এই ব্যক্তি হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। ক্যামেরার সামনে সাহসের সাথে প্রকাশ করতেন ইসরায়েলের বর্বরতা। তাই সত্যিকারের পরিচয় কখনো প্রকাশ না পেলেও মুসলিম বিশ্বের বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আবু ওবায়দার পুরো নাম হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলৌত। ধারণা করা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সহকারী আবু ওবায়দা ইবনে আল জাররার নাম থেকে অনুপ্রাণিত হয়েই এর ছদ্মনাম গ্রহণ করেন তিনি। 1948 সালে ফিলিস্তিন থেকে তার পরিবারকে বিতাড়িত করে চরমপন্থী ইহুদিরা। এরপর গাজার এক ছোট্ট গ্রামে বসবাস শুরু করেন তারা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন সে সময় প্রায় 20 বছর বয়সী এক তরুণ ছিলেন তিনি। এ থেকে তার বর্তমান বয়সেরও কিছুটা ধারণা পাওয়া যায়। 2 দশকেরও বেশি সময় ধরে হামাসের হয়ে কাজ করে আসছেন আবু ওবায়দা। সর্বপ্রথম 2004 সালে সশস্ত্র সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব দেখা যায় তাকে। তবে 2006 সালে ইসরায়েলি সেনা সদস্য গিলাদ সালিদকে জিম্মি করার ঘোষণা দিয়ে বিশেষভাবে সামনে আসে তার নাম। এরপর বিভিন্ন সময় নিজ বক্তব্যের কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রে পরিণত হন এই হামাস কর্মকর্তা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। সে সময় সারা বিশ্বের সামনে হামলার প্রকৃত কারণ তুলে ধরেন ওবায়দা। জানান ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশনকে ধ্বংস করতেই হামলা পরিচালনা করেছিল হামাস। শুধু ইসরায়েলের বিরোধিতাই নয়, এক বক্তব্যে গাজায় ত্রাণ পাঠাতে ব্যর্থ আরব বিশ্বের দেশগুলোকে কঠোর সমালোচনাও করেন তিনি। এসব কারণে বরাবরই ইসরায়েলি বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন ওবায়দা। বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করে তেল আবিব। সর্বশেষ গেল মাসের 18 তারিখ ক্যামেরার সামনে দেখা যায় তাকে। সে সময় চলমান শান্তি আলোচনা সফল হবে বলে আশা প্রকাশ করেন হামাসের সেনা মুখপাত্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এখন পর্যন্ত 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। রোববার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। ভূমিকম্পের পর কুনার ও নানগারহার প্রদেশ সহ আশপাশের বহু এলাকায় অন্তত 13টি আফটার শক অনুভূত হয়। এ সময় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়ে হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ভূমিধসে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। জরুরি উদ্ধার কাজে যোগ দিয়েছে জরুরি বিভাগের বেশ কয়েকটি ইউনিট। যেদিকে শনিবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও কাবুলেও।